সম্মানিত দর্শক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি তার সুদীর্ঘকালের প্রবাস জীবন স্বেচ্ছা নির্বাসন অথবা বাধ্যতামূলক নির্বাসন সব অতিক্রম করে আগামী ২৫শে ডিসেম্বর ২০২৫ সাল বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। বিএনপি তাদের যে সর্বোচ্চ নেতা তার এই আগমনকে ল্যান্ডমার্ক এবং গ্র্যান্ড রিসিপশনে পরিণত করার জন্য সর্বোচ্চ চেষ্টা এবং তদবির চালিয়ে যাচ্ছেন। তারা প্রচার চালাচ্ছেন খুব অল্প, কিন্তু তাদের যে সাংগঠনিক ক্ষমতা সেই সাংগঠনিক ক্ষমতার সর্বোচ্চ পরাকাষ্ঠা তারা ২৫ তারিখে দেখানোর চেষ্টা করবেন। বিএনপি আশা করছে যে এই শহরে, এই ঢাকাতে এত মানুষের সমাবেশ হবে যা দেখে মানুষ স্তম্ভিত হয়ে যাবে। এই শহরের বহু মানুষ, এই শহরে ২.৫ কোটি মানুষ বসবাস করে। এই ২.৫ কোটি মানুষের মধ্যে শক্তিমান, সামর্থ্যবান অন্তত অর্ধেক মানুষ, 50% মানুষ সেদিন রাজপথে নেমে আসবে। মানে ১.৫ কোটি মানুষের মধ্যে আমরা তো এই যে ২.৫ কোটি মানুষ ধরি, তো নারী, পুরুষ, আবার বৃদ্ধ, বনিতা, তো এর মধ্যে ধরুন যদি 50% ধরেন তাহলে ১.৫ কোটি। তো ১.৫ কোটি, আর এই ১.৫ কোটির মধ্যে যদি সামর্থ্যবান যারা ধরেন, যাদের বয়স ২০ বছর থেকে ৪০ বছর, এদের সংখ্যা ৪০%, তাহলে রাজপথে নেমে আসবে ৫০ লাখ লোক। এটা কিন্তু চারটিখানি কথা নয়। ৫০ লাখ লোক এই শহরে যদি একসঙ্গে রাজপথে নামে, এই রাজপথ ধারণ করতে পারবে না। কোনো রাজপথে তিল ধারণের জায়গা থাকবে না। এর বাইরে ঢাকার বাইরে থেকে আরও ১ কোটি লোক এই শহরে প্রবেশ করবে ২৫ তারিখে উপলক্ষ করে। তাহলে কি হলো, ঢাকা শহরে জনগণ হয়ে পড়বে ৩.৫ কোটি, আর রাজপথে নেতার দর্শনে নেমে আসবে ১.৫ কোটি মানুষ। শহরের ৫০ লাখ আর নেতাকর্মী সারা বাংলাদেশ থেকে, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ১ কোটি লোক আসবে। তো ১ কোটি লোক কিন্তু খুব বেশি না। ৬৪টি জেলা যদি ধরেন, ঢাকা শহর বাদ দেন, তাহলে আপনি ৬০টি জেলা ধরেন। তো ৬০টি জেলা থেকে যদি লোকজন আসে, এক এক জেলা থেকে ১.৫ কোটি লোক আসে গড়ে, তাহলে তো আপনার ৯০ লাখ লোক চলে আসে এরকম আশেপাশে। তো সেই হিসেবে ১.৫ কোটি লোক ঢাকা শহরে আসবে, এবং সেই ঢাকা শহরে ১.৫ কোটি লোক যদি আসে, তাদেরকে জায়গা দেওয়া, তাদেরকে ম্যানেজ করা, সব মিলিয়ে বিএনপি রীতিমতো গলদঘর্ম হয়ে যাচ্ছে। নেতার সিকিউরিটি, এটি নিয়ে পুলিশের মাথা খারাপ হয়ে গেছে। সেনাবাহিনীর প্রমাদ শুরু হয়ে গেছে যে কি হবে সেই দিন। এরপর দলের পক্ষ থেকে তাকে ব্যক্তিগত নিরাপত্তা দেওয়ার জন্য একটা চৌকুশ নিরাপত্তা টিম তৈরি করা হয়েছে। আমাদের দেশে তো এখন দেখবেন যে ওই যে এসএসএফ এর নকল করে যে স্পেশাল সিকিউরিটি ফোর্স রয়েছে, প্রধানমন্ত্রীকে গার্ড দেওয়ার জন্য সেই যাকে বলা হয় ঘিয়া কালারের যে হাফ যে জ্যাকেট পরে, তারপরে শেষে ভালো পেশি, মানে এসএসএফের যে পোশাকগুলো পরে, তো ওই রকম ড্রেস বানিয়ে হাফ জ্যাকেট পরিয়ে তারপর শেষে মাসেলওয়ালা যুবকদেরকে এখন অনেকেই, মানে এমপি প্রার্থী, একটু টাকা পয়সা হয়েছে, সবাই ওইরকম আন্ডারে সিএসএফ, তারপরে কেএসএফ, তারপরে এনএসএফ, তারপরে এরকম বিভিন্ন নাম দিয়ে, যেমন ধরেন রনির সিকিউরিটি ফোর্স, আরএসএফ এরকম। তারপরে ধরুন একজনের নাম ধরেন বাবুল বাবুলস সিকিউরিটি ফোর্স, মানে প্রাইম মিনিস্টার্স এসএসএফ স্পেশাল ফোর্সকে যেভাবে করা হয়েছে এরকম। যেমন বেগম খালেদা জিয়ার জন্য মানে সিএসএফ তৈরি করা হয়েছিল, সিএসএফ, তো চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স। তো এই অনেকটা এসএসএফের একার আদলে এখন প্রধানমন্ত্রী পরে যখন তিনি বিরোধী দল নেত্রী ছিলেন, এরকম তার সেই সিএসএফের যারা সদস্য ছিলেন ২০ জন, ২৫ জন বা ১০০ জন, এবং তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য একজন কর্নেল ছিলেন, এবং তার অনুকরণে, সেই সিএসএফের অনুকরণে
বিএনপির অনেক নেতা যখন যাদের একটু টাকা পয়সা আছে তারা এরকম বাহিনী প্রস্তুত করে নিয়েছে। কেউ ২ জন, কেউ ৪ জন, কেউ ৬ জন। তারা ওই যে গাড়ির সামনে হাত ঝুলায়, বাঁশিতে ফু দেয়। একটা ভাবসাবই আলাদা। অনেকে হয়তো অস্ত্র হাতে নিয়ে ঘুরে নির্বাচনী এলাকায় যায়, কেউ পিস্তল নিয়ে ঘুরে। এটা মানুষকে ভয় দেখিয়ে একটা ভাবসাব নেওয়ার। তো এই যে প্রাইভেট সিকিউরিটি, এই সিকিউরিটি আগে একজন কর্নেলের নেতৃত্বে ছিল। এখন এখানে একজন ব্রিগেডিয়ার নিয়োগ দেওয়া হয়েছে এবং তার জন্য সেই তারেক রহমান সাহেবের সেই সিকিউরিটি ফোর্স এটি তৈরি করা হয়ে গেছে। এখন সেটার নাম যেমন আগে চেয়ারপারসন সিএসএফ ছিল, এখন হয়তো ওরকমই নাম থাকবে। ওটা জন্য আবার অতিরিক্ত যোগ হয়েছে, যেমন বেগম জিয়ার সেই বুলেট প্রুফ গাড়ি ছিল না, তারেক রহমান সাহেবের জন্য বুলেট প্রুফ গাড়ি আনা হয়েছে। তো এই যখন অবস্থা, সেই বুলেট প্রুফ গাড়িতে করে তিনি সিলেটে এসে নামবেন, সেই যাকে বলা হয় লন্ডন থেকে। এখন সিলেট থেকে তিনি কি প্লেনে করে ঢাকা এয়ারপোর্টে আসবেন না বাই রোডে আসবেন, এটা আমি এখন পর্যন্ত জানি না। তবে ঢাকা যে এই মুহূর্তে সবচেয়ে যেটা নান্দনিক এলাকা, সেই নান্দনিক এলাকা হলো ৩০০ ফিট এয়ারপোর্ট থেকে, মানে কুড়িল বিশ্ব রোড থেকে শুরু করে একেবারে সেই যে নারায়ণগঞ্জ পর্যন্ত ৩০০ ফিটের যে রাস্তা, এর চেয়ে নান্দনিক জায়গা, স্পেসিয়াস জায়গা নেই বাংলাদেশে। ঠিক এই জায়গাটিকে একটা মেলা করার জন্য, একটা বাণিজ্য মেলার সময়তে পূর্বাচলে যাওয়া হয়, মানে তখন এই ৩০০ ফিটটি ব্যবহৃত হয়। তো এই ৩০০ ফিটটিকে বন্ধ করে যদি ২৫ তারিখে যেদিন বন্ধ হবে, মানে ওই দিন সরকারি ছুটি, তো ওখানে যদি বিএনপির সেই চেয়ারপারসনের বা চেয়ারম্যানের গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়, তাহলে হয়তো দেখা গেল পুরো ৩০০ ফিটে ৩০-৪০ লাখ লোককে জায়গা দেওয়া যাবে, আর বাকি লোকগুলো শহরের বিভিন্ন এলাকাতে থাকবে ১.৫ কোটি লোকের মধ্যে, এবং তারা সবাই এগুলো সব টেলিভিশন বলেন, অন্যান্য জায়গাতে বলেন, লাইভ টেলিকাস্ট হবে, মানুষ যার যার অবস্থান থেকে বুঝতে পারবে নেতা আসছেন। এই হলো প্রস্তুতি। আমি হয়তো বিএনপি আরও বড় করে প্রস্তুতি নিচ্ছে বা আরও ভালো করে বলতে চাচ্ছে, আমি অত সুন্দর করে বলতে পারলাম না, কিন্তু কাছাকাছি এরকম হবে। এখন সমস্যা হলো যে এই ঘটনাগুলো যদি ঘটতে থাকে, তাহলে তো জামাতের রাজনীতি থাকবে না, এনসিপির রাজনীতি জিরো হয়ে যাবে। তারেক রহমান সাহেব যেদিন অফিসে বসবেন, সেদিন সব আকর্ষণ তাকে কেন্দ্র করে হবে। আমাদের দেশে তো মানুষ মানে সবসময় হাওয়া যেদিকে যায় সেদিকে পাল তুলে দেয়, এবং স্রোতের বিরুদ্ধে দাঁড়ানোর মতো আমাদের এই সমাজে কোনো লোক নেই। আমাদের দেশে যখন গণজাগরণ মঞ্চ হয়েছে, সব মানুষ, মন্ত্রী, এমপি, সেনাপ্রধান থেকে শুরু করে সব মানুষ ইমরান এই সরকারের ব্যাগ টেনেছে। আমাদের দেশে যখন সেই আহমেদ শফি সাহেবের ডাকে হেফাজতের সেই শাপলা চত্বরে সবাই ঐক্যবদ্ধ হয়েছে, সব মানুষ, এরশাদ সাহেবের মতো মানুষ, বড় বড় মানুষ হুজুরের কদম বসে নেওয়ার জন্য গেছেন, দাঁড়ায় দাঁড়ায় রাস্তায় পানি বিলি করেছেন। আবার এই যে আমাদের দেশে যখন এখন জুলাই গণঅভ্যুত্থান হলো, সব মানুষ সার্জিস, হাসনাত, মানে সরি, হারজিস বলে ফেলছে, আমি সরি, বিকজ হাসনাত এর জায়গাতে উঠে হয়ে গেছে সার্জিস, হাসনাত, মানে ওনাদের মতো যারা নেতা আছেন, তাদের ব্যাগ টানার জন্য কত বড় বড় মানুষ যে তাদের পিছু পিছু ঘুরে এরকম, মানে আপনি এই যে হাদি সাহেব যে ইন্তেকাল করলেন, তো তার যে জানাজা, এরকম জানাজা তো বাংলাদেশে কখনো হয়নি। ৩ বাহিনী প্রধান আসলেন, সবাই রাজনীতিবিদরা চলে গেলেন, সব মিলিয়ে ঠিলে। এই কারণ হলো জনগণ যেদিকে যাচ্ছে সেই দিকে মানুষ যাবে। তো তারেক রহমান সাহেবকে কেন্দ্র করে যদি এই যে জনাব ওসমান হাদির জানাজাতে যে পরিমাণ লোক হলো, তার দ্বিগুণ, ৩ গুণ, ৪ গুণ লোক যদি হয়ে যায়, তাহলে আপনি বোঝার চেষ্টা করুন সকল রাষ্ট্রযন্ত্র, প্রশাসন যন্ত্র সব কিছু সেই বিএনপি কেন্দ্রিক, তারেক রহমান কেন্দ্রিক এটা পরিণত হয়ে যাবে। এবং এটা কোনো অবস্থাতে ইলেকশনের আগে আপনি এটা নিতেই পারবেন না। মানে তিনি বাংলাদেশে পা দেওয়ার সঙ্গে সঙ্গে এইরকম একটি সম্বর্ধনার যদি আয়োজন করা যায়, তাহলে তিনি হবেন বাংলাদেশের অঘোষিত প্রধানমন্ত্রী। এ কিং উইদাউট কিংডম, উইদাউট থ্রন, কিংবা ওই মাথায় যে মুকুট পরে, সেই সেই মাথার মুকুটহীন একজন সম্রাট হয়ে পড়বেন তিনি। তো এটা বিএনপির লোকজনের যত ভালো লাগবে, তার সাথে ১০০ গুণ খারাপ লাগবে কাদের? আওয়ামী লীগের। ১০০ জনের ১০০ গুণ খারাপ লাগবে
যারা আগামীতে রাষ্ট্র ক্ষমতা আসতে চায় সে সকল নেতা, যারা এই মুহূর্তে ক্ষমতা আছেন, তাদের সবাইকে মানে ওই গণসংবর্ধনায় জনাব তারেক রহমান সাহেবকে দেখলে মনে হবে তার মানে সেই মস্তক আকাশ স্পর্শ করেছে, এত বড় মনে হবে মানুষের মধ্যে, মানুষের নেতা। এটা দেখলে একবার চিন্তা করেন তো, ডক্টর মোহাম্মদ ইউনূসের মন ভালো হবে না খারাপ হবে, কেমন লাগবে বলেন তো? তো এরকম যারা বিভিন্ন লোকজন আছেন, অনেকের কষ্ট হবে, অনেকের হিংসা লাগবে এবং অনেকের রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে তারেক রহমান সাহেব আসলে। ফলে ২৫ তারিখ নিয়ে খোদ বিএনপির মধ্যে বহু বিতর্ক রয়েছে, বহু যাকে বলা হয় সন্দেহ রয়েছে, অবিশ্বাস রয়েছে। আসলে নেতা শেষ পর্যন্ত আসবেন কিনা, আসতে পারবেন কিনা, আর প্রতিপক্ষ যারা আছে তারা তো কেল্লাফতে আসতেই পারবে না। এরপরেও উভয় পক্ষ কিন্তু ২৫ তারিখে কেন্দ্র করে নানা রকম প্রস্তুতি নিচ্ছে। বিএনপি যেভাবে প্রস্তুতি নিচ্ছে, বিএনপি যারা প্রতিপক্ষ তারাও প্রস্তুতি নিচ্ছে। এখন ধরুন বিএনপির প্রতিপক্ষ এই সম্মেলনটিকে কেন্দ্র করে যদি তারা প্ল্যান করে, প্রোগ্রাম করে, এবং সেটা তারা করবে না কেন, এবং ওই একই দিবসে যদি তারা কাছাকাছি গুলশান, বনানী, হাতিরঝিল এই সমস্ত এলাকাতে যদি তারা প্রোগ্রাম দিতে থাকে, এবং সেই প্রোগ্রামগুলো খুব অদ্ভুত, যেমন দেখা গেল এই যে ভারতীয় দূতাবাস ঘেরাও হবে ২৫ তারিখে, তাহলে এই যে উসমান হাদির যে স্পিরিটটা এই মুহূর্তে আছে, জানাজার মাধ্যমে এটা হয়েছে, এটাকে টার্গেট করে যদি ২৫ তারিখে ভারতীয় দূতাবাস ঘেরাও করা হবে, যেটা সেই অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন থেকে শুরু করে আরও অনেকে বলার চেষ্টা করছেন আগের থেকে, এটা ওপেন সিক্রেট, তাহলে এই ক্ষেত্রে যদি অন্তত ১০ লাখ লোকও একদিকে জড়ো হয়, তাহলে ১.৫ কোটি লোক জড়ো হতে পারবেন না। ঢাকাতে তো স্পেস নেই, কোনো অবস্থাতে স্পেস নেই। একই সাথে দুটো প্রোগ্রাম যদি সেখানে ধারণা হয়। ২ নম্বর হলো যে ওই যে যারা ওসমান হাদির যে টার্গেট যারা করেছে বা ওসমান হাদির ঘটনা যারা ঘটিয়েছে, তারা তো বসে থাকবে না। তো তারা যদি তারেক রহমান সাহেব বিরোধী পক্ষ হন, তারা তো এই ঘটনা ঘটিয়ে সারা বাংলাদেশকে উত্তাল করে দিয়ে এখন পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে ওসমান হাদির দুর্ঘটনার পর, হত্যাকাণ্ডের পর, তাতে খুনির যারা দোসর বা যারা খুনির মাস্টার মাইন্ড, হুকুমদাতা বা স্বয়ং যারা খুনি, তাদের একটা পশম তো এখন পর্যন্ত স্পর্শ করা যাচ্ছে না। এবং এখন পর্যন্ত খুনির মানে মানে যে মোটিভ ছিল, কি কারণে তিনি খুন করেছেন, এই জিনিসগুলো মানে আমরা জানতে পারিনি, প্রশাসনও জানতে পারেনি, কেউ কিছু বলেনি। শুধু ওসমান হাদির চিকিৎসা, তার দাফন কাফন, জানাজা, এই জিনিসগুলো নিয়ে পুরো দেশ এবং জাতি আবেগে ভাসছে। আর যখনই জাতি আবেগে ভাসছে তখন প্রতিপক্ষ হাসছে, যারা এই কাজগুলো ঘটিয়েছে। ফলে তারা তাদের টার্গেট 2, টার্গেট 3, টার্গেট 4, এবং সেই টার্গেট 4 যদি তারেক রহমান সাহেবের ২৫ তারিখে কেন্দ্র করে কোনো কিছু ঘটে, এনিথিং হ্যাপেন্ড, এমনকি ওই দিন যদি একটা বেলুনও ব্রাস্ট করা হয় ২৪ তারিখ রাতে, দেখা গেল যে সর্বনাশ হয়ে যাবে একটা জীবন। মানে দেখা গেল যে লক্ষ লক্ষ মানুষ, তো লক্ষ লক্ষ মানুষ আকাশে, মানে ওই দিন তো নেতা আসবেন, বারে বারে আকাশের দিকে তাকাবে, হঠাৎ করে যে কোনো জায়গা থেকে ধরেন বড় একটা বেলুন আকাশে উড়ছে, এবং আকাশে গিয়ে এই বেলুনটা হঠাৎ ব্রাস্ট হলো, এবং বেলুন থেকে অদ্ভুত দুর্গন্ধ, বাজে জিনিস এসে মাটিতে পড়লো। তো মানুষ কিন্তু মানে একটা জাস্ট একটা ফান, কেউ হয়তো একটা ফান করবে, টিটকারি করবে, মস্কারা করবে, কিন্তু ওটার যে আতঙ্ক শুরু হয়ে যাবে, সেই আতঙ্কে যে দৌড়দৌড়ি শুরু হয়ে যাবে যে বেলুন থেকে না জানি অ্যাটম বোমা পড়লো কিনা। তো এইরকম আসলে যারা প্রতিপক্ষ রয়েছে তাদের মাথায়, আমি এখানে 7টি ঘটনা বলেছি, 7, যে তারা পরিকল্পনা করছে, আসলে এরকম শত শত দুষ্ট বুদ্ধি প্রসব করার মতো আমাদের এই সমাজের অনুর্বর মস্তিষ্কের অভাব নেই। সমাজে যখন খারাপ সময় চলে তখন দুষ্টবুদ্ধি এখানে রীতিমতো প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে, আর সমাজে যখন উর্বরতা বিরাজ করে তখন সেখানে শিল্প হয়, সাহিত্য হয়, নাটক হয়, সিনেমা হয়, গান হয়, বাদ্য হয়, মানে বসন্তের সময় যা কিছু হয়, উৎসব হয়, পার্বণ হয়। কিন্তু সমাজ যখন
সেই যাকে বলা হয় যেখানে জানাজার জন্য প্রস্তুত হয়। সমাজ যখন জানাজাটাকে সেলিব্রেট করে, একটি জানাজাকে, একটা সমাজ যখন একটি মানুষের মৃত্যুকে সেলিব্রেট করে, তখন সেখানে জন্ম নিয়ে আনন্দ করা যায় না। এখনকার যে সমাজ, এই সমাজের যে কাঠামো বা ট্রান্সফরমেশন, সমাজটাতে যে বিবর্তন হচ্ছে, তো সেইখানে যদি আপনি হুট করে কোনো আনন্দ উদযাপন করতে চান, সে আনন্দ এই সমাজ ধারণ করতে পারে না। ফলে কি হলো, এই যে তারেক রহমান সাহেবের যে আগমন, সেই আগমনটাকে আপনি এটাকে আনন্দ মুখর করবেন, এটাকে উদযাপন করবেন, তারপরে এটিকে আপনি আবার ক্যাশ করবেন, অন ক্যাশ করবেন। প্রথমত আপনি নেতা আসছেন, আনন্দ প্রকাশ করবেন, সমাজের সবাই যেখানে কাঁদছে আপনি সেখানে হাসবেন কেন? আপনি তো হাসতে পারবেন না। ব্যবসা বাণিজ্য বন্ধ, শিল্প কারখানা বন্ধ, কোটি কোটি মানুষ মানে পাগলের মতো ছুটছে, আর সেখানে আপনি 1.5 কোটি মানুষ এনে একত্র করে নেতাকে বরণ করে নেবেন। এটা সমাজের যে ডিমান্ড, সেই ডিমান্ডের উল্টো। 2 নম্বর হলো যে আপনার যারা প্রতিপক্ষ রয়েছে, সেই প্রতিপক্ষ সঙ্গে আপনার সমঝোতা নেই। আপনি একেবারে টাগ অফ ওয়ার, মুখোমুখি সংঘর্ষের চরম পর্যায়ে আছেন। সেখানে আপনি প্রতিপক্ষকে যাকে বলা হয় একটা উচিত শিক্ষা দেওয়ার জন্য নেতাকে আপনি সেখানে বরণ করে নেবেন, এটা হয় না, কখনো কোথাও হয় না। অতীতে যারাই এই গণসংবর্ধনা পেয়েছেন, ওই সময়টাতে তাদের কোনো প্রতিপক্ষ ছিল না এবং তাদের কোনো দুর্নাম বদনামও ছিল না। থার্ডলি হলো যে আপনি এই আগমনকে কেন্দ্র করে ব্যবসা করবেন, বাণিজ্য করবেন, নির্বাচনে জিতবেন, ভোট করবেন, রাষ্ট্র ক্ষমতা দখল করবেন, আর বাকি সবাই যারা আছে তারা লেমন চুষ খাবে, তারা কোলবালিশ দিয়ে ঘুমিয়ে থাকবে, তারা ম্যাসাজ পার্লারে গিয়ে বলে আমাদের হাত পা টিপে দাও, আমাদের মন খুব খারাপ, এখন একটু ম্যাসাজ না করলে মন হচ্ছে না। এটা হয় না। ফলে কি হচ্ছে, প্রতিপক্ষ তাদের সর্বোচ্চ শক্তি, মেধা, যোগ্যতা তারা এখানে নিয়োগ করে এগুলিকে বানচাল করার যে চেষ্টা করবেন, সেই চেষ্টা থেকে বিএনপি কতটা সুফল নিতে পারবে এবং সেই চেষ্টাকে ভণ্ডুল করে দিয়ে। অনেক ধন্যবাদ আপনি যুক্ত হয়ে সময় দিচ্ছেন। হাদি হত্যাকাণ্ডের পর আমরা মানে একদম রিসেন্ট ঘটনা থেকে এটা দিয়ে শুরু করি। এনসিপিতে মানে খুলনার এনসিপি প্রধান মোতালেব শিকদার, তাকেও প্রকাশ্যে মাথায় গুলি করা হয়েছে এবং তার অবস্থাও সংকটাপন্ন, যদিও বা পুলিশ বলছে যে সেখানে নারী ঘটিত কিছু বিষয় আশয় ছিল। কিন্তু আমি যেটা প্রশ্ন করতে চাই, সামনে নির্বাচন, এখন দিনে দুপুরে বা প্রকাশ্যে এরকম আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে এরকম হত্যা চেষ্টা করা হচ্ছে বা হত্যা করা হচ্ছে, কি শুরু হলো, কি মনে হচ্ছে আপনার কাছে? দেখেন, একটা জিনিস কি, এই গুলি করে বলেন, হত্যা করা বলেন, হত্যা প্রচেষ্টা বলেন, যাই বলেন, এগুলো তো এক ধরনের অপরাধ, তাই না? তো যে কোনো অপরাধ হতে থাকে অথবা হয়ে থাকে অথবা অপরাধীরা আগ্রহী হয় কখন? যখন তারা জানে যে অপরাধগুলো করে পার পাওয়া যায়, যখন তারা বুঝে যে অপরাধগুলো করলে আমার দিকে কেউ নজর দেবেন, বরঞ্চ আমার অপরাধকে ঢাকার জন্য, ঢেকে দেওয়ার জন্য, লুকিয়ে রাখার জন্য কেউ কেউ, ক্ষমতাবানদের মধ্যে কেউ কেউ অন্য আরেকটা ঘটনার অবতারণা করবে। যেমন আমি একটা আপনাকে এক্সাম্পল দিয়ে বলি। হাদি শুক্রবার দিন নিহত হলেন, তারপরে কিন্তু 1 সপ্তাহের বেশি সময় পার হয়ে গেছে। এই সময় দেশে অনেক কিছু, হাদির মৃত্যুকে কেন্দ্র করে অনেক আলোচনা হয়েছে। কিন্তু হাদির চিকিৎসা নিয়ে আলোচনা হয়েছে, সিঙ্গাপুর নিয়ে যাওয়া নিয়ে আলোচনা হয়েছে, সিঙ্গাপুর মারা যাওয়ার পর হইচই হয়েছে, মিডিয়াতে আগুন ধরানো হয়েছে, মিডিয়ায় ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে, সবশেষ হাদির জানাজাকে নিয়েও রাজনীতি করা হয়েছে। হাদির জানাজা কত বড় হয়েছে এটা নিয়ে আলোচনা, নতুন একটা আলোচনা তৈরি করা হয়েছে। কিন্তু এত কিছুর মধ্যে যেটা মূল আলোচনা, সেটা কিন্তু হচ্ছে না। সেটা হলো হাদির অপরাধীকে কি ধরা হচ্ছে, হাদির অপরাধীকে ধরার জন্য কতটুকু সরকার অগ্রসর হতে পেরেছে, এই আলোচনা কিন্তু কেউ করছে না। ইনকিলাব মঞ্চ তারা একটা আলটিমেটাম দিয়েছিল, 24 ঘন্টা আলটিমেটাম, এর মধ্যে 24 পেরিয়ে 48 ঘন্টা হয়ে গেছে।
এই আলটিমেটামকে গভর্নমেন্টের পক্ষ থেকে কেউ কোনো পাত্তা দিয়েছে বলে মনে হয় না আমার কাছে। কিন্তু মানে গভর্নমেন্টের তাদের পক্ষ থেকে তাদের পাত্তা তো খুব একটা কোনো কিছুতেই দেয় না। আমি আপনার কাছে এটাও একটু জানতে চাই যে ওই যে ইনকিলাব মঞ্চের 24 ঘন্টা থেকে 48 ঘন্টা হয়ে গেল, সেখানে আমরা দেখছিলাম যে যিনি আসলে আলটিমেটাম দিয়েছিলেন সেই ইনকিলাব মঞ্চের সদস্য সচিব তিনি ব্রিফ করছেন, আবদুল্লাহ আল জাবের, তিনি ব্রিফ করছেন যে আম, মানে যিনি আলটিমেটামটা দিয়েছিলেন তিনি বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি পদত্যাগ করবেন, ফাইজলামি করেন, সারাক্ষণ খালি ভ্যাটকাইতেছেন, বুইরা ভাম, হত্যাকারীদের বিচারের আওতায় না আনা পর্যন্ত কোথাও যাইতে পারবেন না। মানে তিনি বলেছিলেন আলটিমেটাম 24 ঘন্টার, এখন বলছেন কোথাও যাইতে পারবেন না। এটা মানে এটা কেমন মনে হচ্ছে? দেখেন ওনাদের দাবি ছিল দুটো। একটা হলো যে এটা কি করতে হবে, হত্যাকারীকে ধরতে হবে। আর দ্বিতীয় দাবিটা ছিল এই যে গত 7 দিন পার হয়ে গেল, এই 7 দিনে আপনারা কি কি করেছেন এটা আমাদের কাছে প্রকাশ করেন। এবং এই জন্য তারা দাবিটা করেছিল স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র বিষয়ক যিনি বিশেষ সহকারী খুদাবক্স চৌধুরী, উনি আবার সাবেক আইজিপি, উনাকে তারা বলেছিল। এই দুইজন লোককে যে ইনক্লুড করলো তারা, এটা কিন্তু আমার কাছে খুব প্রশংসনীয় মনে হয়েছে। প্রশংসনীয় মনে হয়েছে এই কারণে, আসলে খুদাবক্স চৌধুরী কিন্তু পুলিশটাকে মূলত নিয়ন্ত্রণ করেন। যারা পুলিশে চাকরি করেন এরকম কেউ থাকলে আলাপ করে দেখবেন, খুদাবক্স চৌধুরী আসলে ভার্চুয়ালি পুলিশকে চালান, এটা সবাই জানে। কারণ উনি একসময় আইজিপি ছিলেন, সেই হিসেবে এদের উপর তাদের ভালো নিয়ন্ত্রণও আছে, উনি এগুলি করেন। এবং তাদের কাছে যে দাবিটা করেছে আপনারা এই 7 দিনে কি করেছেন ভাই, এটা আমাদের একটু বলেন, এই দাবিটাই মনে করি খুব একটা লজিক্যাল দাবি ছিল। কিন্তু কিছু কি বলেছে কেউ? বলেনি। না বলে তাদের আলটিমেটাম পাত্তা দিয়েছে? দেয়নি, কিছুই হয়নি। এখন শোনা যাচ্ছে, যতটুকু শুনলাম, আজ সত্য মিথ্যা আমি জানি না, গুজব তো কত কিছু ছড়ায়, যে বোধহয় নতুন একজন উপদেষ্টাকে নিয়োগ করা হবে যাকে নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে। এবং চৌধুরী কে উনি তো আসলে পুলিশ বিষয়ক কথা বলার চেয়ে পেঁয়াজের দাম অথবা পটলের উৎপাদন নিয়ে বেশি আগ্রহী, তাকে হয়তো ওই দিকেই পাঠিয়ে দেওয়া হবে যে আপনি কৃষি মন্ত্রণালয় দেখেন। এগুলো আমরা দেখি, এরকম কথা শোনা যাচ্ছে। তো এই আলোচনা কিন্তু হচ্ছে কেন? তাহলে যাকে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব দেওয়া হবে, এখন কেউ কেউ এটাও বলছে যে যাকে দেওয়া হচ্ছে, দেওয়া হবে, যার নাম শোনা যাচ্ছে, তাকে কি এই দায়িত্বটা দেওয়ার জন্যই এইগুলি তৈরি করা হয়েছিল, এই আনরেস্ট গুলো তৈরি করা হয়েছিল? এই প্রশ্নও কিন্তু কেউ কেউ করছে। কাজে আলটিমেটলি এই সরকারের যে ক্যারেক্টার, আমি তো এটা বহুদিন হ্যাঁ, আগে এই থেকে যে বলি, এটা দেয়ার একটা নন জন্যই কি সিরিয়াস এই আনরেস্ট আপনি যে প্রশ্ন করছেন বা অনেকের মধ্যে যে এই প্রশ্নটা আছে, এই মানে আনরেস্টটা তো আগেও দেখা গেছে। প্রথম আলো ডেইলি স্টারের সামনে জিয়াফত করা, মানে এগুলো ভেঙে দিতে হবে, সেই অ্যাটেম্পটা তো আগেও হয়েছে। তাহলে এবারে কেন তাকে দায়িত্ব দেওয়ার জন্যই বলে মানে এই প্রশ্নটা উঠছে? হ্যাঁ, এইটাই হলো মূল প্রশ্ন, যে এই ওনার যদি অদক্ষতাকেই বিচারে আনা হয়, তাহলে সে অদক্ষতাকে দেখার জন্য কিন্তু 1.5 বছর অপেক্ষা করতে হয় না, মানে 1 বছর 4 মাস অপেক্ষা করতে হয় না, আরো আগেই দেখা গিয়েছিল এবং আরো আগেই তাকে সরানো উচিত ছিল। কিন্তু এতদিনে হয়তো কারো না কারো খায়েশ হয়েছে যে আমি হয়তো এটার দায়িত্ব নিব, আমার কিছু মিশন আছে, ওগুলো আমি ফুলফিল করব। হতে পারে কিন্তু, কারণ আমার যার নাম শুনছি হ্যাঁ, কার তিনি নাম যদি হন শুনছেন? তাহলে কার সেটা নাম হতে শুনছেন পারে। জনাব মাসুদ কামাল? না, এটা আমি বলাটা আমার জন্য ঠিক নিরাপদ না, হবে না। কারণ আমি আমি কারণ আমি তো দেখছিলাম পরে আমি যদি না দেখছিলাম হয়, একজন অনুসন্ধানী সাংবাদিক নাজমুস সাকিব তার ফেসবুক মানে স্ক্রল করতে করতে আমি দেখছিলাম তিনি বলছেন যে খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা, তাকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদে দেওয়া হতে আমিও পারে। সেরকমই শুনেছি। আচ্ছা। বাট এখন এটা সত্য মিথ্যা তো বলতে পারবো না। এখন উনি যদি হন, তাহলে হয়তো আমাদের প্যারিসে থাকা যে ইউটিউবার সাহেব আছেন উনি খুশি হবেন। কারণ উনি তো শুরু থেকে তো এই লোকটাকে নানাভাবে প্রজেক্ট করছিলেন যে উনি সবচেয়ে যোগ্য লোক, ওনাকে আনা হোক। ওনার হাতে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বটা আসে, তাহলে হয়তো ওনার অনেক মিশন, ওনার অনেক প্রজেক্ট হয়তো এর মাধ্যমে উনি হয়তো বাস্তবায়ন করতে পারবেন। হতে পারে কিন্তু অনেক কিছু। আচ্ছা, এই যে মানে কিছু আরও প্রশ্ন ছিল, কিন্তু এদিকে যেহেতু আলোচনা চলে আসলো এদিকে একটু জিজ্ঞাসা করি যে এই প্রথম আলো ডেইলি স্টারের হামলার পরে ঘটনায় দেখলাম 17 জনকে গ্রেপ্তার করেছে, আর সবশেষ আমি যেটা দেখেছি, পরে আরও গ্রেপ্তার হয়েছে কিনা জানি না, 31 জনকে শনাক্ত করা হয়েছে, 400 থেকে 500 জনকে অজ্ঞাত হিসাবে আসামি করা হয়েছে। কিন্তু যাদেরকে আসলে যারা আসলে মানে এরা তো দেখা গেল ফিল্ডে তাদেরকে, কিন্তু যারা এটা করতে বললো এরা তো স্বতঃস্ফূর্তভাবে এসেছে কি এরা, মানে যারা হামলা করেছে, এটাও একটু প্রশ্ন করি, নাকি যারা আসলে হামলা করতে বললো তাদের নাম তো কেউ মুখেও আনছে না? দেখেন, আজকে এই সম্পাদক পরিষদ এবং সংবাদপত্র মানে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন, নোয়াব যেটাকে বলা হয়, তাদের একটা যৌথ একটা সভা ছিল, মবের বিরুদ্ধে আলোচনা সভা ছিল। এবং সেখানে সমাজের বিভিন্ন শ্রেণীর লোকজন এসেছে, রাজনৈতিক নেতৃবৃন্দ এসেছেন এবং সাংবাদিকরাও গিয়েছে।
সেই সভায় নাহিদ ইসলাম একটা কথা বলেছেন, এবং উনি বলেছেন যে এই প্রথম আলো এবং ডেইলি স্টারের সামনে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার সঙ্গে সরকারের একটা অংশ জড়িত আছে। এখন এই অভিযোগটাকে আপনি কিভাবে নেবেন? এই এটা অভিযোগ একটা কিন্তু বড় নুরুল অভিযোগ। কবিরও করছেন। জি। নুরুল কবির, হ্যাঁ, নুরুল কবির তো উদাহরণ দিয়ে বলেছেন যে উনি এত লোককে ফোন করেছেন, এত লোককে ফোন করেছেন, কেউ ওনার ফোনের যে কারণে ফোন করেছে সেই কাজটা কেউ করতে পারেনি অথবা করতে চায়নি। তার মানে কি, তারাও চেয়েছে ঘটনাটা ঘটুক। এই দুইটা কথা যদি আপনি মাথায় রাখেন তাহলে কিন্তু বুঝবেন যে সরকারের মধ্যে এখন যারা চেয়েছেন তারা কেন চেয়েছেন। এরকম 23 জন লোক ছিল ডেইলি স্টারে, তারা মারাই যেত রে ভাই, আমাদেরই বন্ধু বান্ধব, আমাদেরই কলিগ, তারা মারা যেত। যাক, ভাগ্যক্রমে এখন যদি তারা মারা যেত, কার লাভ হতো? কি লাভ হতো? এতে কি দেশের সম্মান বাড়তো? এতে কি সরকারের সম্মান বৃদ্ধি পেত, নাকি সরকার পড়ে যেত? আমরা এই মাঝখানে আরো কিছু কথা শুনেছি, কিন্তু একটু বিপ্লবী সরকার গঠন করতে হবে। তাহলে কি সরকারকে ফেলে দেওয়া ষড়যন্ত্র ছিল? বিপ্লবী সরকার গঠনের মতলব ছিল কি, ছিলটা কি আসলে? এবং সেই বিপ্লবী সরকার কি সরকারের মধ্য থেকে একটা অংশ চাচ্ছিল যে এই মানে ডক্টর ইউনূস সরে যাক, অন্য কেউ আসুক? না হলে নুরুল কবিরের সেই টেলিফোনে কোনো সাড়া মিলল না কেন? এগুলো সবই কিন্তু প্রশ্ন। কিন্তু আপনি এই প্রশ্নগুলো যদি পাশাপাশি দাঁড় করান তাহলে কিন্তু আপনি একটা জিনিস ভিজুয়ালাইজ করতে পারেন যে আসলে কিন্তু দেশটা খুব সহজ সরল পথে অগ্রসর হচ্ছে না। সরকার যারা আছেন তারাও সহজ সরল পথে যাচ্ছেন না। তা তো বোঝাই এখন যাচ্ছে। এটা কিন্তু কেন, জনাব মাসুদ এটা কামাল, আলোচনা হতেই পারে। এই যে নাহিদ ইসলাম বলছেন বা নুরুল কবির বলছেন বা সাধারণভাবে আমাদের সবার মনেই প্রশ্ন উঠছে যে সরকারের ভেতরেও কেউ আছে কিনা, তাছাড়া কেন হলো না? এমনকি প্রেস সচিব তিনিও শেষ পর্যন্ত তার চোখ খুলেছে, তিনি দেখতে পাচ্ছেন মব, আর কি আগে তো প্রেশার গ্রুপ দেখতেন, এখন মব দেখতে পাচ্ছেন, এবং তিনি একটু কম অসহায়ত্ব প্রকাশ করছেন যে তিনি আসলে কিছু করতে পারলেন না। মানে তিনিও বেশ একটা আবেগী টাইপ এক ধরনের একটা স্ট্যাটাস দেখছিলাম তার, যে তিনি কিছুই করতে পারলেন না, অসহায়ত্ব, মানে কারা সরকারের ভেতরে, যার কারণে সরকারের ভেতর থেকে আবার অসহায়ত্ব হচ্ছে, যারা আসলে এই হামলা করাচ্ছে আবার আর এক পক্ষ অসহায়ত্বর কথা বলছে। এই প্রেস সেক্রেটারির কথা নিয়ে আমার মানে কি বলবো আমি, আপনি একটা খ্যাপা সারকে ছেড়ে দিয়েছেন, ছেড়ে দেওয়ার পর আপনি বলছেন যে আরে আমার এই বাগানটাকে নষ্ট করে দিল। তবে ছাড়ার আগে খেয়াল ছিল না? আপনি তো মবটাকে আগে রিকগনাইজ করেছেন একটা প্রেশার গ্রুপ হিসেবে। তার মানে কি আপনি এই মবটাকে সম্মানিত করেছেন। এই প্রেস সেক্রেটারি কিন্তু করেছিলেন উনি, এবং উনি বোঝানোর চেষ্টা করছেন যুক্তি দিয়ে এটা আসলে মব না, এটা হলো প্রেশার গ্রুপ। কারণ প্রেশার গ্রুপ যখন আগুন জ্বালাই দিছে, আগুন কিন্তু আগুন জ্বালাইছে। দেখেন কতগুলি জিনিস আমি বলি আপনাকে, এগুলো খুবই দুঃখজনক। কতগুলি বিষয় এরকম ভাঙচুর, আগুন এর আগেও জ্বালানো হয়েছে, কিছু বলা হয়নি। কিন্তু যেই দিন এই দুইটা ভবনে আগুন জ্বালানো হয়েছে সেদিন সায়ানোটা আগুন জ্বালানো হয়েছে, সেদিন তারপরে উত্তেজিত ভাঙা হয়েছে, সেদিন আবার 32 নম্বরে যাওয়া হয়েছে। ওগুলো নিয়ে কিন্তু কোনো কথা নাই। আপনি 32 নম্বর নিয়ে কিন্তু একটা কথা বলবেন না। তার মানে 32 নম্বর ভাঙলে কোনো অসুবিধা নাই, ওটা হলো প্রেশার গ্রুপ। আর যেহেতু আপনার প্রথম আলো এবং ডেইলি স্টার যেহেতু পাওয়ারফুল, অতএব এটা মব। ভাই এটা তো কাজটা একই, ক্যারেক্টার তো সেম। আবার দেখেন, দুদিন ধরে মিটিং হচ্ছে, কান্নাকাটি চলছে, বিচার হচ্ছে, 20 জন না 22 জনকে ধরেও ফেলাইছে, অনেক কিছু কিন্তু গভর্নমেন্ট করতেছে। কেন করতেছে? প্রথম আলো একটা বড় পত্রিকা, টিকে থাকতে হলে প্রথম আলো পত্রিকার সাপোর্ট লাগবে। প্রথম আলো ডেইলি স্টার কত বড় পত্রিকা এটা বোঝার জন্য কিন্তু বেশি দূরে যাওয়া লাগে না। আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দুইটা পত্রিকার বিরুদ্ধে জ্যাক ঘোষণা করছিল এবং বলে যুদ্ধ ঘোষণা করছিল। সেই যুদ্ধে কিন্তু শেখ হাসিনা জিততে পারে নাই। এইটাই হলো প্রথম আলো এবং ডেইলি স্টারের স্ট্রেংথ। তো সেরকম একটা শক্তিশালী পত্রিকাকে তারা তো হাতছাড়া করছে, এখন তারা মায়া কান্না কিন্তু আমাকে কাঁদতেছে। একটু বলেন, ওই 17 জন বা 20 জন 21 জন যাই হোক না কেন, তাদেরকে গ্রেপ্তার, তারা তো ওইখানে হামলায় অংশগ্রহণকারী চুনোপুটি, মানে তাদেরকে গ্রেপ্তার করে প্রথম আলো ডেইলি স্টার কনভিন্সড হয়ে যায় যে আচ্ছা সরকার, যেটি ডক্টর ইউনূস ফোন করে তাদেরকে বলছেন, সম্পাদক, 2 সম্পাদককে, যে তারা পাশে আছেন, ডক্টর ইউনূস পাশে আছেন, মানে এটিতে প্রমাণ হবে যে তিনি আসলে শুনেন বা সরকার পাশে আছে। ভাই, এখানে হাজার রকম পলিটিক্স চলে। প্রথম আলোই কি চায় যে এর পেছনে যারা আছে তাদের চেহারা উন্মোচিত হোক? তা তো চায় না। ঘটনা ঘটছে অন্য কারণে, কাউকে একজনকে আনতে হবে সামনে, এটাও হতে পারে। কি হয়েছে আমি জানি না। দেখেন, প্রথম আলো ভবনটা কি ইম্পর্টেন্ট, আঘাতটা কোথায়? আঘাতটা কি ভবনে, নাকি আঘাতটা সাংবাদিকতার উপর? আঘাতটা কি সাংবাদিকের উপর নয়, উপর তো।
মত প্রকাশের স্বাধীনতার উপর নয়, এটার উপর তো, সত্য কথা সঠিক কথা বলার উপর নয়, এটার জন্য তো। আপনি ভাবেন তো, যখন নাকি 32 মাস ভাঙা হলো, প্রথম আলো ওই সময় পত্রিকাগুলো খুলে দেখেন, তারা কি এটাকে মব বলেছিল? তখন তারা মব বলে নাই, কিন্তু প্রথম আলো বলে নাই। যখন তার নিজের গায়ে লাগছে তখন মব হচ্ছে। আচ্ছা আপনি ধরেন আনিস আলমগীরকে ধরে নিয়ে গেল, আনিস আলমগীর কি করছিল ভাই? কথাই তো বলছে, আর তো কিছু করে নাই। আনিস আলমগীর কেবল কথা বলেছেন, আর তো কিছু করেন নাই। কারণ কথা বলার অপরাধে আনিস আলমগীরকে আপনি সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে ধরে নিয়ে গেলেন। কে প্রতিবাদ করেছে? সম্পাদক পরিষদ ছাড়া আর কেউ প্রতিবাদ করে না। বিদেশি যারা নাকি সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করে, এরকম 4টা-5টা প্রতিষ্ঠান কিন্তু প্রতিবাদ করেছে। কিন্তু আমাদের দেশে এক সম্পাদক পরিষদ ছাড়া আর কেউ প্রতিবাদ হয়, তাও একটা মানে মেরে প্রতিবাদ আর তো কিছু না। কেউ মাঠে নামছে, কেউ মাঠে নামে নাই। কেউ নামে নাই যে আনিস আলমগীর একক একটা ব্যক্তি, আর এরা হলো একটা মানে স্ট্রং ইনস্টিটিউশন। এখন এইটাই হলো মূল কারণ। কিন্তু আপনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন যে প্রথম আলোই কি চায় যে তাদের পেছনে কারা, মানে হামলাকারীর পেছনে কারা সেটাকে উন্মোচন করতে বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে? কেন আপনার মনে হয় যে তারা চায় না? আমি বলি শোনেন, তারা, আমি যেটা মনে করি, তারা দুঃখ পেয়েছে, কিন্তু তারা সেটা উন্মোচন করতে চায় না। কেন চায় না? নিজের গায়ে লাগাতে দুঃখ পেয়েছে, কিন্তু চায় না কেন জানেন? যে এই যে সরকার, এই সরকার আসলে যেটা প্রথম আলোর গভর্নমেন্ট, এটা তো প্রথম আলো ডেইলি স্টারের গভর্নমেন্টের ভাই। আপনাকে বুঝতে হবে, প্রথম আলোতে নিয়মিত কলাম লিখতেন এরকম এর লোক এখানে অনেক আছে। আসিফ নজরুল বলেন, অথবা যোগাযোগ উপদেষ্টা যিনি আছেন ওনার কথা বলেন, এখানে অনেক আছে। আবার প্রথম আলো যাদেরকে প্রমোট করতো সেরকম লোক এখানে আছে। এটা তো তাদের গভর্নমেন্ট। কাজেই ওই মানে এভাবে কি বলা যায় গভর্নমেন্ট তাদের গভর্নমেন্ট? ধরেন কলাম লিখতেন, কলাম তো অনেকেই অনেক পত্রিকায় লেখেন, আপনি বিভিন্ন গণমাধ্যমে কথা বলেন, বিভিন্ন জায়গায় লেখেন বা যান, এখন আপনি তো তার লোক হয়ে যাচ্ছেন না নিশ্চয়ই? মানে কিছুটা তো হচ্ছি, হচ্ছে কিছুটাই কি হচ্ছে না, একদম হচ্ছে না। আমি উদাহরণ দিয়ে বলি, আমি আপনার অনুষ্ঠানে নিয়মিত অনুষ্ঠান করি, ঠিক আছে, আবার আরেকজনের অনুষ্ঠান করি না। এখন এখানে কি আপনার প্রতি আমার সঙ্গে একটা সম্পর্কটা ওই যারটা করি না তার চেয়ে একটু বেটার না? হ্যাঁ, সম্পর্ক বেটার হতে পারে, কিন্তু তাই আপনি বলে একদম ইগনোর করতে পারবেন না ভাই, হ্যাঁ, একদম ইগনোর করতে পারবেন না। কিছু না কিছু থাকে। 111 সময় এটাই 111 মানে প্রথম আলো এবং ডেইলি স্টার এরাই তো 111 গভর্নমেন্টকে করেছে, প্রমোট করেছে, করে নাই? তারা অস্বীকার করতে পারবে? করেছে। তো এখন কি অন্যরা করে না, তারা কি কারণে করলো? এবং এটা তাদের সাথে সম্পর্ক তো আছে, এটা তারা প্রমোট করেছে। এবং এই গভর্নমেন্ট, এই সরকার প্রধান প্রথম ইন্টারভিউ তো তাদেরকে দিয়েছে। কাজে একদম কোনো সম্পর্ক নাই ভাই, এটা বলতে পারবেন না। কিছু না কিছু। এখন তারা কি করতে যাচ্ছে? তারা ওই ইনস্টিটিউশনটাকে ভাঙতে যাচ্ছে না। তারা বলছে ঠিক আছে, একটা ভুল তোমরা করে ফেলেছো। যেখানে দেখেন আরো তো অনেক জায়গায় ভাঙছে। প্রধান উপদেষ্টা কি অন্য অন্য জায়গাগুলিতে ফোন করছে? করে নাই তো। কেন করে নাই? উনি কি তাদের প্রধান উপদেষ্টা ছিলেন না? যে কোনো একজন নাগরিক তার বাড়ি আপনি ভেঙে দিলেন, প্রধান উপদেষ্টা উচিত ছিল তাকে ফোন করা। বাদ দেন নাগরিক কথা, এই যে ভালো কাজে দীপচন্দ্র দাসকে মারলো, আগুনে পুড়ে মারলো, বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা আমি কখনো দেখি নাই। এবার মেরে গাছের টাঙ্গায় তো আগুন দিয়ে পুড়ে যায়, দেখি নাই কখনো ভাই। দীপচন্দ্র দাসকে প্রধান উপদেষ্টা ফোন করছিল? করে নাই কেন? বা কেন একজন করে নাই? বিএনপি নেতার বাড়িতে প্রথম আলো নিয়ে আগুন বিতর্ক দিয়ে? আছে, শুনেন, জি। প্রথম আলো নিয়ে বিতর্ক আছে, এমনকি হাদিকে নিয়েও বিতর্ক আছে। হাদি তো মানুষ, হাদি অনেক, যেহেতু সে নিয়মিত কথা বলতো, তার অনেক কথাই কিন্তু শুনতে শোভন ছিল না, এটা অস্বীকার করা যাবে না। আবার তার ভালো দিকও ছিল। কিন্তু দীপচন্দ্র দাসের দোষটা কি ভাই? তাকে নিয়ে বিতর্কটা কি বলেন আপনি? তাকে নিয়ে কি বিতর্ক? একটা নিরীহ লোককে মেরে ফেললেন, বলা হচ্ছে কি সে নাকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করছে। এখন পর্যন্ত কেউ বলতে পারে না সে কি বলছে। এখন পর্যন্ত কেউ বলতে পারে নাই যে দীপচন্দ্র দাস কি কথাটা বলেছে। র্যাবের ব্রিফিং শুনলাম তো আমি, র্যাবের ব্রিফিং যিনি করেছেন তিনি বলেছেন যে আমরা জিজ্ঞাসা করেছি, কেউ বলতে পারে না সে কি বলছে। তার মানে কিছুই বলতে পারে নাই। হুজুগে একটা লোককে আপনি মেরে ফেলছেন, এবং মারার পর সেই মৃত্যুকে কেন্দ্র করে আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের সম্পর্ক অবনতি হচ্ছে। তো তার মৃত্যুটা একদম কিন্তু ফেলনা কিছু না। প্রধান উপদেষ্টা তার ফ্যামিলিকে ফোন দিছে? ফোন দেয় নাই। প্রধান উপদেষ্টা বলছে সে হাদির সংসারের দায়িত্ব নিল, পরিবারের দায়িত্ব নিল। তো দীপচন্দ্র দাসের সংসারের দায়িত্ব কে নিবে? ভাই আপনি যখন সরকারে থাকবেন
আপনার কাছে সবাই সমান হতে হবে, আপনি তো পারেন নাই। তো আমি তুলনা করছি না, কিন্তু আমি তুলনা করছি না, কিন্তু আমার কথাটা হলো কি যে উনি পেয়েছেন, ওনারটা ভালো, আমি আপত্তি নাই কোনো, তো উনি যে পেলেন না, ওটাকে ওনাকে যদি ফোন করতেন তাহলে কি হাদি অপমান হইতো? যদি দীপচন্দ্র দাসকে প্রধান উপদেষ্টা ফোন করতেন তাহলে কি হাদির কোনো অপমান হইতো? হাদির ভাই বোন মা বাবা এরা কি আপত্তি করতো? করতো না তো। আপনি করেন না কেন? তার মানে আপনিও পলিটিক্স করেছেন, উনিও পলিটিক্স করেছেন, জি, জি, সমানভাবে সবাইকে আপনি জি, দেখতে আপনি পারেন নাই। বলছেন যেটা যে প্রথম আলো ডেইলি স্টারকে ফোন করলেন দীপচন্দ্রকে না কেন? প্রথম আলো ডেইলি স্টারের সম্পাদকদেরকে গানম্যান দিচ্ছেন আরো কয়েকজন রাজনীতিকদের, শুনছি জামাতের আমির থেকে শুরু করে এলডিপির অলি আহমেদ, জোনায়েদ সাকি, এনারা গানম্যান পাচ্ছেন, নিরাপত্তা, বিশেষ নিরাপত্তা পাচ্ছেন। কিন্তু ওই যে আপনি দীপচন্দ্রের কথা বলছেন, দীপচন্দ্রদের কি হচ্ছে? আচ্ছা, মাহফুজা নাম যেটি বললেন যে মানে তাদের সাংবাদিকদের হত্যার জন্য একদম তাদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে সাংবাদিকদের, তো সেই সাংবাদিকদের নিরাপত্তারই বা কি হলো? মানে নিরাপত্তা দেওয়ার সময় শুধু বড় বড় লোকদের, আর ধরার সময় চুনোপুটিদের। স্বাভাবিক তো, এটাই তো আমাদের রাষ্ট্রের চরিত্র। আমাদের রাষ্ট্রের চরিত্র হলো এটা, যে যে বড় মানুষ তাকে আমি সাপোর্ট দিব, তাকে আমি হেল্প করব, গরিবের টাকা দিয়ে। ওই যে গানম্যানের বেতন, ওই বেতনের জন্য কি মাহফুজ আনাম কি আমার চেয়ে বেশি ট্যাক্স দেয় গভর্নমেন্টকে? তার ইনকামের একটা, মানে আপনার যে একটা দেয়া সালাই কিনে 2 টাকা দিয়ে, সেও গভর্নমেন্টকে ট্যাক্স দেয় ভ্যাট হিসেবে। তো তার টাকা নিয়ে আপনি বড় বড় মানুষরা গানম্যান নিচ্ছে। এইটাই যে রাষ্ট্রীয় চরিত্র। রাষ্ট্রীয় চরিত্র হলো এটা। আমি ট্যাক্স ফাইল করি, সাবমিট করি, 10 টাকা 20 টাকা ট্যাক্স ফাইলের জন্য আমাদের অনেক কিছু হয়, আর ডক্টর ইউনূস 66 কোটি টাকা মাপ পেয়ে যায়। এটাই তো রাষ্ট্রের চরিত্র। জি, যেটা এখন বলছিলাম, এইখান থেকে বেরোবেন কিভাবে? একটা একটা প্রশ্ন একটু করি যে মানে আপনাকে নিয়ে অনেক রকম সামাজিক যোগাযোগের মধ্যে অনেক হুমকি ধামকি হয় যে রইল বাকি 2, এরপর আপনি, বা আরো অনেক রকম হুমকি ধামকি আছে। আপনি কি গানম্যান, বা আপনি কি কোনো নিরাপত্তার ব্যাপারে চিন্তা করেন? না, আমি করি না, আমি চাইও না, আমি কোনো কিছুই চাই না। আমি এই দেশের 8-10টা সাধারণ নাগরিক যেভাবে চলে, আমি সেভাবেই চলতে চাই, এবং এইভাবে চলে যদি আমার মৃত্যু হবে, কিছু তো করার নাই। আমি গানম্যান না নিলেও পড়তে পারি, গানম্যান নিলেও পড়তে পারি। যে যারা গানম্যান নিচ্ছে এরা কি সব অমর নাকি? এরা কি অমর? এরা কি আরো 500 বছর বাঁচবে নাকি ভাই? 500 বছর তো বাঁচবে না। কাজে গানম্যান তার মৃত্যু ঠেকাতে পারে, গানম্যানকে আজরাইলকে ঠেকাতে পারে? না, কিন্তু একটা পারছে স্বাভাবিক কোনোদিন মৃত্যু কেউ? আর অস্বাভাবিক মৃত্যুর মধ্যে পার্থক্য আছে না? সবাই তো স্বাভাবিক মৃত্যু কোনো চায়। পার্থক্য নাই। 2টা মৃত্যু মাটি নিচে যাবো, আমি কি করবেন? হুম, আমি এগুলো মনে করি না। শোনেন, রাষ্ট্রের দায়িত্ব হলো, প্রত্যেকটা নাগরিককে নিরাপত্তা দেওয়া, হুম, এবং সেই নিরাপত্তা প্রত্যেকটা নাগরিকের সঙ্গে একজন করে বন্দুকধারীকে রেখে দিলে হবে না। সেটার একটা এনভায়রনমেন্ট তাকে ক্রিয়েট করতে হবে। সেইটা যতক্ষণ সেই রাষ্ট্র করতে না পারবে, সেই রাষ্ট্রের যারা দায়িত্ব নিয়েছে সরকার, তারা হলো ব্যর্থ সরকার, এবং তাদের এই ব্যর্থতা এখনো তো আমি বলার সাহস পাচ্ছি না, আপনি সাহস পাচ্ছেন না। হুম। কিন্তু একদিন যদি আলোচনা হবে যে আপনি একজন ব্যর্থ শাসক ছিলেন, আপনার মৃত্যুর পর আলোচনা হবে। আপনার যেমন এখন আলোচনা হয় যে বঙ্গবন্ধু বিশাল বিরাট নেতা ছিলেন, উনি আমাদের দেশটাকে স্বাধীনের মহানায়ক ছিলেন, আমাদের মুক্তিযুদ্ধের মহানায়ক ছিলেন, কিন্তু পরবর্তী সময়ে 2-3 বছরে উনি শাসন করতে যে প্রমাণ করেছেন, উনি শাসক হিসেবে ভালো ছিলেন না। এটা কিন্তু বলতে হবে, যতদিন আপনি বলেন না কেন, যত ওনার মেয়ে আসুক, মেয়ে এসে বাবাকে মহানায়ক বানাই দেয়, কিন্তু এটা এবার টিকবে না আলটিমেটলি। ইতিহাসে যার যা প্রাপ্য সে তারা পাবে, এবং ডক্টর ইউনূসও পাবে। ডক্টর ইউনূসের তার সেই আপনার ক্ষুদ্র ঋণ দিয়ে উনি কি অর্জন করছেন, আর সরকারের দায়িত্ব নিয়ে 1.5 বছরে কি কি বিসর্জন দিয়েছেন, সব আলোচনাই হবে। এগুলো নিয়ে ওনাকে মরতে হবে। গার্মেন্ট থাকলেও মরতে হবে, না থাকলেও মরতে হবে, কোনো সমস্যা নাই, এবং এগুলোই থাকবে, ওনার জি, এপিটাফে লেখা থাকবে। কিন্তু সেই পুরনো প্রশ্নটা আবার একটু ফিরি যে যারা আসলে এই হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের নির্দেশনা দিচ্ছেন, পুলিশকে বলছেন যে মানে সেই হামলা ভাঙচুর যেন নির্বিঘ্নে করতে পারে, তারা যেন তাদেরকে না আটকায়, ইত্যাদি নানা রকম, তাদের নামটা কেউ, যদি এটা অপরাধ হয়ে থাকে, যদি এটা আসলে ঠিক কাজ হয়ে থাকে, রাষ্ট্র মনে করে তাহলে তো ঠিকই আছে। আর যদি এটা অপরাধ হয়ে থাকে, তো তাদের নামটা কেউ কেন আনছে না? বা মানে ধরেন আনছে না, ভারতে পলাতক আওয়ামী লীগ তারাই নেতা। তো ক্ষমতা আছে রে ভাই। হ্যাঁ, এই কারণে আপনি বলেন, এই দেশে গুম হয়েছে না? গুম তো হয়েছে, গুম তো হয়েছে। গুম কারা করাইছে? যখন গুম হয়েছে তখন তাদের নাম আসছে সামনে?
যখন তারা চলে গেছে তখন তো আসলে এখন তো গুম সব জানা বিষয়টাই যাচ্ছে, সামনে খুব একটা আসতো না, কোনো মানে খুব তো আসতো না। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এখন স্বীকার করতো না সামনে আসছে, এখন আমাদের তো সামনে আসছে অপরাধটা, কিন্তু অপরাধীকেও ওই দেখা যাচ্ছে তারা সময়। প্রকাশ্যে বলছে যদি না না অপরাধ না, হয়ে থাকে। ওই সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলতো না যে গুম হয় নাই? অনেক সময় হয় না হুম যে হুম অর্থনৈতিক সংকট, ব্যবসা বাণিজ্য লস হয়েছে, নিজেরাই তারা গাঁজা পালিয়ে টাকা, গেছে, হ্যাঁ। অনেকে প্রেম করে পালিয়ে গেছে মেয়েদের নিয়ে, এরকম কিন্তু প্রায় হ্যাঁ বলতেন। হ্যাঁ তা আমি ওকে বলছিলাম যে ভাই, যদি প্রেম করে একটা মেয়েকে নিয়ে সে পালিয়ে যায়, তাহলে তো মেয়েটাও তো হারাই যাবে। হুম তাহলে কোন কোন মেয়ে হারাইছে বাইক খুঁজে? তো তা তো বাই করতে পারেন না। কারণ এই কিন্তু এই প্রশ্নটা কে করবে? এই প্রশ্নটা তো তখন করছে, সে পাতা দেয় নাই। নিয়মটা কি ছিল এই সমস্ত দেশে? হয় নাকি জানেন? যাদের কথা যত জোরে বলতে পারে হুম তার কথা তত এস্টাবলিশ হয়। না, জনাব মাসুদ কামাল, কার মানে কথা কতটা অপরাধ লজিক দুইটা যদি এটা না। এইরকম তো না, বিষয়টা হচ্ছে একটা হচ্ছে গুম, সেটি অপরাধটাই অস্বীকার করা হচ্ছে যে এরকম অপরাধ হয় নাই, সেটা ওই আমলে আমরা দেখেছি। টুকটাক যা অভিযোগ আসতো বলা হতো যে এরকম কোনো অপরাধ হয় না, ওই যে আপনি যা বলছেন প্রেম করে পালিয়ে গেছে বা অর্থনৈতিক কারণে পালিয়ে গেছে, কিন্তু এখন তো চোখের সামনে দেখা যাচ্ছে যে এই ঘটনাটা ঘটেছে, এবং ঘটেছে, এই ঘটনাটাকে অস্বীকারও করতে পারছে না। কিন্তু যারা পেছন থেকে বললো, এবং পেছন থেকে না প্রকাশ্যে এসে বললো, তাদের নাম কেউ বলছে না। মানে যদি এটা অপরাধ হয়ে থাকে, যদি এটা অপরাধ হয়ে থাকে, অপরাধটা যদি স্বীকার করা হয়ে থাকে, তাহলে যারা আসলে এটার আহ্বান করছে বা নির্দেশনা দিচ্ছে তাদের নামটা আসবে না কেন? দেখেন, এখানে রাজনীতি আছে রে ভাই। যেমন ধরেন আমি উদাহরণ দিয়ে বলি আপনাকে। নাহিদ ইসলাম বললো সরকারের একটা অংশ এর সঙ্গে জড়িত আছে, বলছে তো সে নাম বললো না কেন? সে নাম বললো না কেন? সে তো জানে, সে যখন এত বড় পলিটিক্যাল পার্টি লিডার, সে জানে দায়িত্বপূর্ণ ব্যক্তি একজন, সে নাম বলে না কেন? সেও নাম বলে না। সে আগে আগে একবার বলে নাই অনেক সরকার তার এখান থেকে পালানোর ব্যবস্থা করতেছে, হুম চলে যাচ্ছে? হ্যাঁ, নাম বলছে? নাম বলে নাই তো। আবার দেখেন আরেক আপনি খেয়াল আছে কিনা, এক সাবেক সচিব সাত্তার সাহেব, সে বলছিল যে 8 জন উপদেষ্টার হুম দুর্নীতি গোয়েন্দা রিপোর্ট তার কাছে আছে। একজন নাম ধরে বলছে 8 জন উপদেষ্টা, নাম বলছে? জামায়াতের নাম নায়েবে বলে নাই কেন? আমিরও বলছিলেন উপদেষ্টাদের হ্যাঁ, ফোন আলাপ নায়ক নাকি বলছে আছে। অনেকের টেলিফোন কল তার কাছে আছে, হ্যাঁ নাম বলে না কেন? এই সবগুলি ধান্দাবাজ। হুম ধান্দাবাজ করে আমি বলি দুইটা কারণে তার নাম বলে না। প্রথমত ভয়ে বলে না, যে আমি বললে আমার সমস্যা হতে পারে, আমারও তো অনেক ঝামেলা আছে, আমার গুলিও সে জানে, তখন আমারটা সে বলে দিবে, আমি ভাই ভয়ে বলবো না। এটা একটা কারণ হতে পারে। আরেকটা হতে পারে এটার মাধ্যমে তারা ব্ল্যাকমেল করে, যে আপনার নাম কিন্তু আমি কয়ে দেবো, আমার কিছু দেন।